ওকে ছাড়ুন, ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটোতে এক পশলা আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন, এই বুঝি চোখের আগুনে ঝলসে দেবে মাহিকে। ব্লেডের ন্যায় তীক্ষ্ণ চলটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি আগ বাড়িয়ে হাত ধরতেই বুঝি গায়ে আগুন ধরে গেল মুগ্ধের। যুবক কেমন হিংস্রের ন্যায় তক্ষুনি সিডির বুকের ওপর থেকে পা সরিয়ে ঝাঁপিয়ে পড়ল মাহির উপর। এক হাতে শক্ত করে চেপে ধরল মাহির গলদেশ, আরেক হাতে একের পর এক চড়াঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাক মুখ বরাবর। বিকট কণ্ঠে গর্জন তুলে বলতে লাগলো, ও তোর মানে? এই জানোয়ারের বাচ্চা, ও তোর মানে? ইউ স্লাট! এক পুরুষে হয় না তোর কুত্তার বাচ্চা? তোর এইটুকু শরীরে এত ঝাঁস! আমার অবর্তমানে আমারই বাড়ির কেয়ারটেকারের সাথে স্ল্যাটগিরিতে নেমে গেলি? ইউ ব্লাডি বিচ! এহেন অতর্কিত ঘটনার জেরে দুর্বল মাহি গলা ফাটিয়ে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুচ্ছে মেয়েটার কান্না। মুগ্ধ থামছে না। তীব্র রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব মাহের গলা চেপে রেখেছেই তো রেখেছে, একটুও ছাড়ছেও না। দেখো, এদিকে মাহের জান বেরিয়ে যাবার উপক্রম। মেয়েরা বিছানার পড়ে থেকেই ছটফটিয়ে যাচ্ছে। তার অমন ছটফটানোতে বিন্দু মাত্র তোয়াক্কা করেনি নির্দয় মানব। উল্টো বাড়িয়েছে হাতের জোর। মাহের চোখ বেরিয়ে আসছে কোটর থেকে। দম ফুরিয়ে যাবে এক্ষুনি। মুগ্ধের কি হলো কে জানে। ছেলেটা কটমট করতে করতে তৎক্ষণাৎ মাহের কণ্ঠ ছাড়ল। এদিকে মুগ্ধের অমন দানবীয় হাতের থাবা থেকে ছাড়া পেতেই পাগল প্রায় মাহি অস্থির হয়ে হাঁপাতে লাগলো কেমন। কিন্তু এই হাঁপানোর স্থায়িত্ব রইল না বেশিক্ষণ। এরই মধ্যে মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা ফের আক্রমণ চালালো মাহের মাথার তালু বরাবর। এক হাতে খামচে ধরল তালুর চুলগুলো। ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। চোখ মুখ কুঁচকে হাত দুটো দিয়ে চুলগুলো ছাড়াতে চাইলেই আবার থাপ্পড় বসলো তার গালে। আজকের এক একটা থাপ্পড় না যেন বেত্রাঘাত। যতবার গালে পড়ছে ঠিক ততবার আঙ্গুলের ছাপ বসাচ্ছে। ঠোঁটের অবস্থা তো নাই বা বলি, এক একটা থাপ্পড়ের তীব্রতায় ঠোঁটের সঙ্গে দাঁত লেগে গিয়ে কেটেছে বা কয়েকবার। লহুতে ভরে গিয়েছে মেয়েটার মুখ গহ্বর। এদিকে মুগ্ধ তখন এক হাতে মায়ের চুল চেপে রেখে মেয়েটাকে এক ছটকায় বিছানা থেকে ছুঁড়ে ফেললো মেঝেতে। সঙ্গে সঙ্গে খট করে একখানা শব্দ পৌঁছলো মাহির কানে। সেই সাথে অনুভূত হলো কোমরের তীব্র যন্ত্রণা। না, এবার বোধ হয় বেচারির কোমরটা একেবারেই শেষ। পরবর্তীতে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা কে জানে। মাহি কাঁদছে। মাতাল মেয়েটা কি আর কত কত কিছু বুঝছে? সে কেবল বুঝছে কেউ তাকে খুব মারছে। মাহি হেঁচকে তুলতে তুলতে চোখ তুলে ওপরে। সম্মুখে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহী পুরুষ। মোমবাতির নিবু আলোতে আড়াল করে দাঁড়িয়ে থাকায় যুবকের মুখাবয়ব স্পষ্ট নয় মাহির নিকট। মেয়েটা কেমন দুর্বল নয়নে তাকিয়ে রইল। ওদিকে যুবক এবার কি করছে কে জানে। বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা সিডের গা থেকে একটানে খুলে ফেলছে পরনের শার্টটা। অতপর উদ্ভ্রান্তের ন্যায় সিডির ক্ষত বুকটায় যেথায় আগে থেকেই ব্যান্ডেজ করে রাখা সেথায় টান বসে এক ঝটকায় ছিঁড়ে ফেলল ব্যান্ডেজটা। মুহূর্তে উন্মুক্ত হলো সিডের রক্তাক্ত ক্ষত বুক। ক্ষত জায়গাটা থেকে গড়িয়ে পড়ছে অবাধ লহু। মাহি ছল ছল চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। তার কণ্ঠ রোধ হয়ে এসেছে এক পর্যায়ে। বহু চেষ্টা করেও যখন দেখলো তার কণ্ঠ ফুঁড়ে কথা বেরোচ্ছে না, ঠিক তখনই মেয়েটা তেমন উপায়ন্তর না পেয়ে ফের উঠে এলো মুগ্ধের কাছে। এবারও মুগ্ধের হাত ধরতে চাইলে তক্ষুনি পাশ ফিরে মাহির কণ্ঠা চেপে ধরে মুগ্ধ। মাহি থমকাই। গলার ব্যথায় গঙাতেই শুনল মুগ্ধের হিংস্র কণ্ঠ, ও তোর, তাই তো? এই ব্লাডি অ্যাস হোল তোর? তোর সারা গায়ে ওর স্পর্শ লেপটে আছে, তাই না? ওকে দেন, আই উইল টেক কেয়ার অফ হিম। বুঝল না মাহি। হতবাক চোখে তাকিয়ে থাকতেই মুগ্ধ তাকে ফের ছুঁড়ে ফেলল মেঝেতে। অতপর এক মুহূর্ত ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে পরক্ষণে হাঁটা ধরল আলমিরার দিকে। কাঠের তৈরি ভারী কারুকার্য শোভিত আলমিরার কাছে এগিয়ে এসে এক টানে আলমারির দুয়ার খুলল মুগ্ধ। শক্ত মুখে চারপাশ হাতড়ে অবশেষে পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। মুগ্ধ এক পলক তাকিয়ে রইল বস্তুটির দিকে। তারপর আর কোনরূপ কাল বিলম্ব না করে তক্ষণে বস্তুটি হাতে নিয়ে এগিয়ে গেল সিটের দিকে। মেঝেতে পড়ে থাকা মাহির ফোফানো বাদ দিয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটার হাতে কিছু একটা চকচক করছে, কিন্তু সেটা কি? মাহির চোখ সরু করলো এই পর্যায়ে। তার
তাকিয়ে থাকার মাঝেই ঘটল ভয়ানক কিছু। নির্দয় মানব তার হাতে থাকা লম্বা সরু দড়ির ন্যায় বস্তুটা দিয়ে হঠাৎ সিডের ক্ষত বুকটায় প্রবলভাবে আঘাত বসায়। অতপর সেকেন্ড কয়েক বাদে যেই না দড়িটা হেঁচড়ে আনতে লাগলো সিডের গা থেকে, অমনি দেখা গেল বেচারা সিডের গায়ে লাল তরলের প্রবল বন্যা। মাই হতভম্ব! তার আর বুঝতে বাকি নেই লোকটার হাতে খাঁজ কাটা চাবুক রয়েছে। সেই চাবুকের তীব্র ঘর্ষণে ক্ষত বিক্ষত হচ্ছে বেচারা সিড। মাহি আর সইতে পারল না, তক্ষুনি দুহাতে খামচে ধরল নিজের মুখ। ভয়ে আতঙ্কে জোরসোর হয়ে চেঁচিয়ে যাচ্ছে অনবরত। ওদিকে মুগ্ধ থামছে না। সিডের বুকটা ক্ষতবিক্ষত করা শেষ হলে ফের উদ্যত হলো বেচারার পিঠের ওপর অমানবিক অত্যাচার চালাতে। হাতের বদলে পা দিয়ে ঠেলে ছিটকে উল্টে দিল বিছানায়। একের পর এক ব্যথাঘাত ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে সিডের শরীরটা। ইতোমধ্যেই পুরো বিছানা রাঙিয়ে দিয়েছে সিডের লহুর দাগে, অথচ তবুও থামছে না মুগ্ধ। তার মুখাবয়বের কঠিন ভাবস্রোতে এখনো কমেনি বিন্দুমাত্র। প্রায় মিনিট ৩-৫ অমানবিক বেত্রাঘাত শেষে থামল মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে ডান হাতে পেঁচাতে লাগলো চাবুকটা। ওদিকে মাহি হু হু করে কাঁদছে। সেই কান্নার শব্দ কানে যেতেই রাগে ঠোঁট কামড়ে ধরল মুগ্ধ। নাক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে তক্ষুনি খানিকটা এগিয়ে এসে এক হাতে চেপে ধরল সিডের মাথার তালুর চুল। অতঃপর ছেলেটার চুল ধরে টানতে টানতে তাকে নামালো বিছানা থেকে। অচেতন সিড গায়ে কি আর জোর আছে? নিস্তেজ শরীরটা বিছানা থেকে গড়িয়ে নামতেই উল্টে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ নাক মুখ থুবড়ে গেল বোধহয়। এতে অবশ্য তোয়াক্কা করেনি নির্দয় মানব। ফের সিডের চুলগুলো টানতে টানতে তাকে নিয়ে চলল দরজার দিকে। মার্বেলের স্বচ্ছ তকতকে মেঝেতে গড়াচ্ছে সিডের দেহ, দাগ ফেলছে তাজা রক্তের। কয়েক কদম এগুতেই সামনে পড়ল মাহি। মেয়েটা মেঝেতে বসে হু হু করছে। মুগ্ধের তেজ বাড়ল এতে। তৎক্ষণাৎ পা দিয়ে মাহিকে সজোরে পাশে ঠেলে দিতেই মেয়েটা কেমন হক চুকিয়ে সরে গেল। মার্বেলের মেঝে হয় গড়াতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি তার, না হলে যে কি হতো। ওদিকে মুগ্ধ ততক্ষণে চলে গিয়েছে দরজার কাছে। হালকা ভিড়িয়ে রাখা দরজাটা একটানে খুলে দিয়ে সিটকে কেমন ছুঁড়ে ফেললো বাইরে। এতক্ষণ যাবৎ দরজার কাছে ঠায় দাঁড়িয়ে আছে অ্যাডউইন। এরই মধ্যে পায়ের সামনে এমন হুট করে কাউকে গড়াতে দেখে অবাক হলো যেন। রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহের মালিককে তা চেনার জন্য একটুখানি মগজ খাটাতেই শুনল মুগ্ধের ভারী অথচ গম্ভীর কণ্ঠ। ওকে লবণ পানিতে চুবিয়ে রাখ, আমি আসছি। আর খেয়াল রাখবি ভুলেও যেন নিঃশ্বাস বন্ধ না হয়। ওর কার শিকার হাতে দিয়েছে সেটা আগে বুঝিয়ে নেই, তারপর না হয় সায়াকিকে খাওয়াবো। যা। ভয়ার্ত অ্যাডউইন বার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নাড়ল অপর নিচ। মুগ্ধ তখন আলগোছে এক কদম পিছিয়ে গেল। অতঃপর এক ঝটকায় অ্যাডউইনের মুখের ওপর দৌড় লাগিয়ে চলে গেল ভেতরে। এদিকে অ্যাডউইন কেমন ব্যথাতুর হাসলো সিটকে দেখে। রয়ে শয়ে এক হাঁটু গেড়ে মেঝেতে বসে বিড়বিড় করল, এত বড় দুঃসাহস দুঃসাহস তো আমারও নেই সিট, সেখানে তোমার এলো থেকে? ধীর কদমে এগুচ্ছে মুগ্ধ। চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির পানে। বুকটা কেমন যেন করছে তার, ঠিক কেমন যেন। না করছে ব্যথা, না দিচ্ছে স্বস্তি। স্রেফ এক অদ্ভুত অস্থিরতায় ছেয়ে আছে হৃদয়। মাথাটা কেমন হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে হাত দুটো নিষ্পিস করছে কাউকে খুন করতে। মুগ্ধ নীরবে এসে দাঁড়ালো মাহির একদম পেছনে। হালকা ঝুঁকে তক্ষুনি মেয়েটার চুলগুলো পেছন থেকে চেপে ধরতেই গুঙিয়ে উঠল মাহি। মুগ্ধ তখন মুখ নামিয়েছে মাহির কান বরাবর। কণ্ঠে এক অদ্ভুত কঠিন ভাব ঢেলে হিসিয়ে শুধালো, কি কি করেছিস তোরা? ডিড ইউ গাইস হেড এভরিথিং? জাস্ট টেল মি চাশমিশ, ডিড ইউ গাইস হেড এভরিথিং? অবোধ মাহি বুঝে নিয়ে হেন কঠিন কথার মানে। ঠোঁট কামড়ে ধরে কেবল ফুপিয়ে গেল কয়েকক্ষণ। এদিকে তার এই মৌনতাকে হ্যাঁ ধরে নিল মুগ্ধ। মুহূর্তেই ছেলেটাকে চোখে মুখে ফের লেপ্টে গেল আগুন। জল ফুটলো কটমটিয়ে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব এক হাতে মায়ের চুলগুলো মুঠোয় চেপে রেখে দাঁড় করালো মেয়েটাকে। মাহির টলছে ব্যথায়। মুগ্ধের
হেস্টানোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তবুও এগুচ্ছে কোনো রকম। কিয়ৎক্ষণ বাদেই মুগ্ধ মেয়েটাকে টানতে টানতে নিয়ে এলো দেয়ালের কাছে। অতপর আর এক মুহূর্ত দেরি না করে দেয়ালের সঙ্গে মেয়েটার মাথার একের পর এক বাড়ি দিতে লাগলো কেমন। মাহির কষ্ট হচ্ছে এবার। মাহির যন্ত্রণা বাড়ছে তীব্রভাবে। কপালের চামড়া ফেটে গিয়েছে ইতোমধ্যেই। ওদিকে মুগ্ধের হাত চললেও তার কণ্ঠে হঠাৎ করেই শোনা গেল এক ভারী মোটা অভিযোগ। দোষ আমারই। আমি ভুলে গিয়েছিলাম সাপের ঔরসে কখনো মানুষ জন্মায় না। যার বাপ একটা চরিত্রহীন লম্পট, তার মেয়েকে হিসেবে তুই নিজের বা কতটা ভালো হবি? শত হলেও তোর শরীরের প্রতিটা শিরায় শিরায় ওই জানোয়ারের রক্ত বইছে। এমনটা তো হওয়ারই কথা। এহেন অভিযোগ কেন করছে মুগ্ধ? সে কি আদৌ জানে সে কি বলছে, নাকি খামোখা রাগের বসে বলে যাচ্ছে কথাগুলো? মুগ্ধের অস্থিরতা স্পষ্ট বলছে সে নিজের মধ্যে নেই। তার পুরো বদন কাঁপছে রাগে। চোখের সামনে বারবার চলছে একই দৃশ্য। মাহি আর সিড একই বিছানায় একই সাথে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে পুরো শরীর ঝাঁকিয়ে উঠল মুগ্ধের। ছেলেটা কেমন সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মাহিকে। দুর্বল মাহি আর দাঁড়িয়ে থাকার ক্ষমতায় নেই। তৎক্ষণাৎ পা দুটো গুটিয়ে গেল আপনা আপনি। নিবু নিবু চোখে গা বাঁকিয়ে পড়ে রইল মেঝেতে। ওদিকে মুগ্ধর অস্থিরতা বাড়ছে ক্রমশ। মাথাটা হুট করে ঝিমঝিম করছে তার। মুগ্ধ শক্ত হাতের থাপড় থাপ্পড় বসাচ্ছে নিজের মাথায়। না, তবুও মাথাটা ঠান্ডা হচ্ছে না তার। বারবার মনে করিয়ে দিচ্ছে কথাগুলো। অবচেতন মনে উত্থাপিত হচ্ছে বহু কথা। সিড আর মাহি কি তবে সত্যি সত্যি একে অপরকে মাঝে গভীরভাবে ডুব দিয়েছে? মাহির পুরো অঙ্গে ছুঁয়েছে সিট। মাহি ধরেছে সিটকে। মুগ্ধ তার মুগ্ধ তার নিয়ে তাকিয়েছে সিটের দিকে। মুগ্ধের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে। এক মনে অত কিছু ভাবলেও পরক্ষণে তার বিচক্ষণ মস্তিষ্ক তাকেই শাসিয়ে বলছে, যা ইচ্ছে করুকে ওই মেয়ে। তার জন্য তোর অত অস্থিরতা কেন? ও তো কেবল তোর শত্রুর মেয়ে, আর শত্রুর মেয়ে তো শত্রুই হয়। নিজের মস্তিষ্কের এহেন বিচক্ষণ যুক্তি এই প্রথম খণ্ডালো মুগ্ধ। যখনই তার অন্তরে লুকিয়ে থাকা রুহুটা বলে উঠল, হোক শত্রু, তবুও কেবল তার। তোর মানে? তোর। আর তোর ভোগে অন্য কেউ কেন হাত দেবে? কেন? প্রথমবার, হ্যাঁ, আজ ঠিক প্রথমবারের মতো নিজের অন্তরের ডাক শুনল মুগ্ধ। তক্ষুনি দিন দুনিয়ার সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে যুবক হয়ে উঠল এক প্রকার হিংস্র বন্য বাঘের ন্যায় উন্মাদ। মুহূর্তের তৎপর হলো সবকিছু ধ্বংস করে ফেলতে। উদ্ভ্রান্তের ন্যায় এদিকে ওদিক খোঁজাখুঁজি চালিয়ে বেড সাইডের টেবিলের ওপর থেকে মোমবাতি স্ট্যান্ডটা হাতে নিল। তক্ষুনি তা ছুঁড়ে ফেলল ড্রেসিং টেবিলের আয়না বরাবর। সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আয়না। পুরো ঘরময় ছড়িয়ে গেল কাচের টুকরা। এতটুকুতে ক্ষান্ত হননি মনস্টার। চূর্ণ বিচূর্ণ কাচের গুলোর উপর দিয়ে নির্দ্বিধায় হেঁটে গিয়ে হাতের সামনে যা পেল তাই ধ্বংস করতে লাগলো উন্মাদ ছেলে। তার উন্মাদ কণ্ঠ তারই অজান্তে আওড়াচ্ছে, এই ঘর, এখানে এক হয়েছিস তুই কেন? শব্দ ভীষণ এলোমেলো, কণ্ঠ যাচ্ছে গুলিয়ে। অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় জ্বলতে থাকা বাদামি চোখ দুটো আচানক চিকচিক করছে কেন যেন। উন্মাদ ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেউ বুঝি তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছে তারই পিঠে পিছে। সে উন্মাদ হয়েছে আজ। দি রেড ফ্ল্যাগ রুশ, দি কিং শ্যাডো মনস্টার আজ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে। পুরো ঘরটাকে এক জলজান্ত আস্থা করে রূপান্তর করা শেষে যুবক আচমকায় কাচের টুকরো ভরা মেঝেতে হাঁটু গেড়ে বসল। সঙ্গে সঙ্গে হাঁটুর অংশ দেবে গেল কাচের খণ্ডাংশ। এতে তেমন ভ্রুক্ষেপ নেই যুবকের। সে কেমন দু হাতে নিজের মাথাটা চেপে ধরে বিকট গর্জন ধ্বনি তুলল, ভাব এমন। ছেলেটার বুকটা বুঝে ফেটে যাচ্ছে কোনো এক বিষয়ে। পাশে জোড়োসোড়ো হয়ে পড়ে থাকা মাহি ভয়ে তক্ষণি গুটিয়ে গেল। চোখ মুখ কুঁচকে কান দুটোতে হাত চেপে ধরল। ওদিকে মুগ্ধ এখনো গর্জন তুলছে। সময় নিয়ে থামলো সে গর্জন। কাঁপছে সম্পূর্ণ বদন। রয়ে শুয়ে চোখ মেলল হিংস্র যুবক। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মাহির পানে। মাহি হক চোকাই তড়িৎ শোয়া ছেড়ে উঠতে চাইলেই ঘটল আর এক কাণ্ড। মুগ্ধ এক লাফে এগিয়ে এসে ফের চুলের গোছা টেনে ধরল মাহির। ভীষণ রাগে গজগজ করতে করতে মেয়েটাকে এবার টানতে টানতে নিয়ে গেল শাওয়ার রুমের দিকে। সম্পূর্ণ কাচের
তৈরি শাওয়ার রুম। মুগ্ধ মাহিকে টানতে টানতে নিয়ে আসছে ভেতরে। অদূরেই পানি ভর্তি বাথটাব। মেঝেতে পানির উপস্থিতি থাকায় বেশ কয়েকবার পা পিছলেছে মাহির। পড়তে গিয়েও বারংবার বেঁচেছে মেয়েটা। তবে সে বাঁচা কি আর বেশিক্ষণ স্থায়ী হয়? মুগ্ধ তাকে টেনে এনে ধুম করে ছুঁড়ে ফেললো পানি ভর্তি বাথটাবে। মুহূর্তেই একটুখানি সময়ের জন্য তলিয়ে গেল মাহি। হাতে পায়ে চোটও লেগেছে ভীষণ। রয়েসে পানি থেকে ঘাড় উঠাতেই ঝাপসা চোখ দুটো কেমন স্পষ্ট হলো ধীরে ধীরে। মাতাল ভাবটা বোধহয় পুরোপুরি না কমলেও ক্রমশ কমছে তার। সেই সাথে বাড়ছে ব্যথার যন্ত্রণা। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে সম্মুখে তাকাতেই হঠাৎ তার পুরো শাওয়ার রুম ঝলমলে উঠল সফেদ রঙ আলোতে। হুট করে আসা তীব্র আলোর ঝলকানিতে চোখ দুটো খানিক কুঁচকে ফেলল মাহি। এরই মধ্যে বাহ বাইরে বাহাতে টের পেল একটা হেঁচকা টান। তড়িৎ চোখ খুলল মাহি। সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত মুখে তার হাত দুটো রাব করছে। প্রথম প্রথম ব্যথা না লাগলেও এবার যেন বড্ড ব্যথা পাচ্ছে মাহি। লোকটা এভাবে চামড়া ঘষছে কেন তার? সে কি চাইছে তার চামড়া থেকে চামড়াটা তুলে ফেলতে? মাহি এরূপ ব্যথা সইতে পারল না বেশিক্ষণ। মেয়েটা কেমন আধো আধো সরে কোনো মতে বলল, আহ, কষ্ট হচ্ছে আমার, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন আমার হাত। শুনছে না মুগ্ধ। মেয়েটার কথা আদৌ কানে তুলল কিনা কে জানে। ছেলেটা কেমন বেপরোয়ার ন্যায় মাহের গা ঘষছে। ভাব এমন, মাহের গায়ে বুঝি লেপ্টে আছে ভীষণ ময়লা, আর সেই ময়লা ঘষে ঘষে তুলছে মুগ্ধ। ছেলেটা আজ এত বেপরোয়া হলো কেন কে জানে। সে মাহের হাত দুটো ঘষে দিয়ে হঠাৎ করেই দৃষ্টি তাক করলো মাহের মুখ পানে। এই মুখ, এই ঠোঁট, এগুলো তো সিঁড়ি স্পর্শ করেছে। কতগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠতেই নিঃশ্বাস ভারী হলো মুগ্ধের। ছেলেটা মুহূর্তের মুখ হয়ে গেল এগ্রেসিভ। তৎক্ষণাৎ মায়ের গলা চেপে ধরে মুখটা বেশ খানিকটা এগিয়ে এনে কটমট করতে করতে আওড়ালো, এই, তুই আমার না, এই কুত্তর বাচ্চা, উত্তর দে, তুই আমার না? আমারটা খাচ্ছিস, আমারটা পড়ছিস, আমার কাছে থাকছিস, তার মানে তুই তুই আমার হলি না? বল, হলি না আমার তুই? আমার হয়ে থাকলে আমার জিনিসে অন্য কেউ হাত লাগালো কেন? এই বান্দির মেয়ে, উত্তর দে, তুই হাত লাগাতে দিলি কেন? তোর এত শখ কেন পরপুরুষের ছোঁয়া পাবার? উত্তর দে জানোয়ার, রের বাচ্চা, না হলে আমি আজকে তোকে মেরে ফেলবো আমি। অর্ধেকটা শরীর পানিতে ডুবে আছে, বাকিটা অবশ হয়ে যাচ্ছে ব্যথায়। এরপর তারপর এহেন গলা চেপে ধরা, কথায় যাবে মাহি। কিভাবে কথা বলবে সে? লোকটার কথাবার্তার কিছুই তো মাথায় ঢুকছে না তার। মাথাটা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে। এদিকে এবারেও মাহির মৌনতা দেখে কঠিন হলো মুগ্ধ। একবার চাইলো মেয়েটার এক্ষুনি মেরে ফেলতে, তবে কিছু একটা যেন বাধা দিচ্ছে তাকে। কিন্তু সেটা কি? তার কোনো হুদিস নেই তার কাছে। মুগ্ধ মাহির গলা ছেড়ে দিতে উদ্যত হতে হঠাৎ তার নাকে ভেসে এলো এক অপরিচিত উটকো গন্ধ। মুগ্ধ ভ্রু গোটায়, সন্ধিয়ান হয়ে ফের নাক এগিয়ে আনে মায়ের মুখের কাছে। আবার এক লম্বা নিঃশ্বাস টেনে হতবাক হয় যুবক। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে শুধালো, এসব কে দিয়েছে তোকে? এবারও নিশ্চুপ মাহি। শক্ত হলো মুগ্ধের জল। বিচক্ষণ পুরুষ একে একে দুই মিলালো। অতপর কঠিন মুখে ফের তৎপর হলো মেয়েটার গা ঘষতে। তার ওপর ঘষা মাজায় সত্যি সত্যি মেয়েটার গায়ের চামড়ার বেশ কিছু জায়গা ছিলে গিয়েছে ইতোমধ্যে। মাহি কাঁদছে অনবরত, বারবার আর্তনাদ করে জানাচ্ছে, আল্লাহ, ব্যথায় কলিজাটা ফেটে যাচ্ছে আমার। একটু রহম করুন, দয়া করে, প্লিজ ছেড়ে দিন আমায়। কেন এত কষ্ট দিচ্ছেন? মাহের কথাগুলো এখন আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। তখনকার অমন মাতলামি কিংবা পাগলামি নেই কণ্ঠে। অ্যাগ্রেসিভ পুরুষ খেয়াল করেনি সেই কণ্ঠ। সে তো মত্ত নিজের পাগলামিতে। মাহের হাত পা ঘষা শেষ হলে মুগ্ধ এবার এগোয় মাহের গলার কাছে। শক্ত হাতে সেখানেও ঘষতে ঘষতে বিড়বিড়ে আওড়ালো, আর কথায় ছুঁয়ে এসেছে তোর, আর কথায় কথায় স্পর্শ করেছে ওই বাস্টার্ড। শরীর আর ব্যথায় যন্ত্রণায় মরিয়া মাহি সারা গা জ্বলছে পানির স্পর্শে। হাত দুটোর তালুর চামড়া ফেটে লহু গড়াচ্ছে। তাতে লাল হয়েছে বাথটাবের একাংশ। মুগ্ধের হঠাৎ চোখে পড়ল সেথায়। সে থামলো। এক মুহূর্ত লহুতে রঞ্জিত পানির দিকে তাকিয়ে সে হঠাৎ ভাবলো, এত কিছু কেন করছি আমি? কেন এমন করছি ওর মতো একটা চরিত্রহীন বিশ্বাসঘাতক মেয়ের জন্য? কেউ মাতাল হলেও নিজেকে এত সস্তায় অন্যের কাছে বিলিয়ে দিতে পারে? ও তো আমার শত্রু। ও মরলেই কি বাঁচলেই কি, ও তো স্বেচ্ছায় সিডের কাছে এসেছে। বলতে গেলে ওর আর বাদবাকি স্ল্যাটদের মধ্যে কোনো পার্থক্য নেই।
থমকায় মুগ্ধ। আগের তুলনায় রাগ অনেকটাই কমে গিয়েছে তার। মনে মনে জমেছে একরাশ আকাশ সম ঘৃণা। ঘৃণার তোড়ে জ্বলছে যে মস্তিষ্ক তাকে শক্ত করে জানাচ্ছে শি ইজ এ স্লাচ, ও মোটেও নরম স্বভাবের যোগ্য নয়। এখন সময় এসেছে ওকে ওর যোগ্য ব্যবহারটুকুর সাথে পরিচয় করিয়ে দেবার। ফ্রম টুডে দি মনস্টার উইল শো হার দ্য অ্যাকচুয়াল বিস্ট। মুগ্ধ উঠে দাঁড়ায়। বাথটবে ভিজে শরীর বসে আছে মাহি। গায়ের পাতলা ফিনফিনে কাপড়টায় আড়াল দিয়ে নারীর গায়ের বেশিরভাগ অঙ্গ স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে। মুগ্ধের দৃষ্টি এক মুহূর্ত সে তাই পড়তেই মুগ্ধ যুবক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে অন্যত্র। কঠিন মুখাবয়বে চাকপা স্বরে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, ব্লাডি স্লাট। কথাটা বিড়বিড়ানোর মতোই শুনিয়েছে অনেকটা। বাথটবে ভিজে চুপচুপে হয়ে পড়ে থাকা মাহি শুনেনি কিছুই। মেয়েটার শরীর খারাপ লাগছে এবার। মাথাটা আর দাঁড় করিয়ে রাখতে পারছে না কোনো মতোই। মনে হচ্ছে এক্ষুনি গা গুলিয়ে বমি বের হয়ে হবে মুখ দিয়ে। এদিকে মুগ্ধ মহাশয় অন্যত্র তাকিয়ে আছে। গায়ে জড়ানো ওভারকোটটা টান মেরে খুলে এনে তৎক্ষণাৎ মাহির মুখের দিকে ছুঁড়ে মারে। মাহি হকচকায় মোটেও। উল্টো সেকেন্ড খানেক পেরুতে না পেরুতেই মেয়েটা কেমন ভক ভক করে বমি করে ভরিয়ে দিল পুরো বাথটাব। মুগ্ধ নাক ছিটকে তাকালো একবার। পরক্ষণেই মেয়েটার প্রতি একরাশ ঘৃণা জন্মালো তার মনে। বমির জন্য না, বড় মেয়েটার স্বভাবগত চরিত্রের জন্য। মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেথায়। তক্ষুনি গটগট পায়ে বেরিয়ে গেল। এদিকে বাথটাবে বসে একাধারে বমি করে যাচ্ছে মাই। মেয়েটা এখন ক্লান্ত, বড্ড ক্লান্ত। এহেন ক্লান্ত শরীরে উঠে যাবার শক্তি পাচ্ছে না সে। দুর্বল আঁখি দুটো সেভাবেই বুঝে মুদে যেতে লাগলো কেমন। দাম্ভিক কদমের জড়ালো শব্দে হাঁটছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার দুহাত পকেটে গুজে রেখে যুবক এগুচ্ছে মাহের ঘোরের দিকে। তার পেছন পেছন কচ্ছপের গতিতে হাঁটছে এডুইন। মনস্টারের এহেন হুটহাট স্বভাব, শান্তর ভাবসাব বড্ড সন্দেহজনক তার জন্য। এডুইনের বিচক্ষণ মস্তিষ্ক আঁচ করতে পারছে আসন্ন প্রলয়ের আগমনকে। মনস্টার চুপচাপ এসে দাঁড়ালো মাহের ঘোরের সম্মুখে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন মাথা নুইয়ে রেখেছে বরাবরের জন্য ন্যায়। মনস্টার প্রতিক্রিয়াহীন ডান পকেট থেকে আলগোছে নিজের ছোট ধারালো চাকুটা মেঝেতে ফেলে দিতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা গার্ড দুজনের মধ্যে থেকে একজন তক্ষুনি ভীষণ বিনয়ের সাথে হালকা ঝুঁকে চাকুটা মেঝেতে থেকে তুলে এনে মনস্টারের দিকে এগিয়ে ধরল। মনস্টার এক মুহূর্ত চাকুটার পানে তাকিয়ে থেকে হুট করে এক হাতে চাকুটা তুলে নিয়ে অন্য হাতের বাহুতে পেঁচিয়ে ধরল ঘাড়। তারপর চোখের পলকে ধারাল চাকুর তীক্ষ্ণ আগা দিয়ে একের পর এক আঘাত বসালো গার্ডের ঘাড় বরাবর। বাহুর ভাঁজে আটকা পড়া গার্ড ছটফটাচ্ছে। কিয়ৎক্ষণ বাদেই তারা এহেন ছটফটানে থামলো। শরীরটা হয়ে গেল একদম স্থির। মুগ্ধ ছেড়ে দিল গার্ডের নিস্তেজ দেহটা। তা গিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা গার্ড যিনি কিনা এখনো নুইয়ে রেখেছেন ঘাড়, বেচারা ভয়ে আতঙ্ক প্যান্ট ভিজিয়ে ফেলেছে। অ্যাডুইনা আর দৃষ্টি দেখল সবটা। তার মধ্যে তেমন একটা হেলদোল নেই। মুগ্ধ নিজের হাতে থাকা রক্তাক্ত ধারালো চাকুটা কেমন ধীরে ধীরে ওপর গার্ডের গায়ে মুছে যাচ্ছে। এহেন কাণ্ডে তটস্থ গার্ড মুখ খুলে সে যে কিছু বলবেন তারও তো জো নেই। মুখ গহ্বরে জিভের উপস্থিতি থাকলে তো বলতেন। এদিকে মুগ্ধ ধীরে ধীরে গার্ডের গায়ে চাকুটা মুছতে মুছতে আচমকা গার্ডের বুকের বাঁ পাশে খট করে বসিয়ে দিল পুরো চাকুটা। মুহূর্তেই গার্ডের মুখ দিয়ে বেরিয়ে এলো লৌহ। মুগ্ধ এক হাতে চাকুর গড়া মোচড়াচ্ছে, আর এক হাতে তর্জনী এবং মধ্যমার ভাজে সিগার চেপে সুখ টান দিচ্ছে একটু একটু করে। যুবকের মুখে নেই তেমন উদ্বেগ। সে আদৌ রেগে আছে কিনা তার নিয়ে রয়েছে একরাশ সংশয়। অপর গার্ডের মৃত্যু নিশ্চিত হলেই থামে মুগ্ধ। একটানে গার্ডের বুক থেকে চাকুটা বের করে এনে গমগমে গলায় আদেশ ছুড়ল, কল মেইডেন। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি সবার ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।